সকাল 11টার দিকে কলিং বেল বাজল। নীরা রান্নাঘরে ছিল। দরজা খুলে আশ্চর্য হলো সে। কেউ নেই, অথচ দরজার সামনে একটা কদম ফুল রাখা ছিল। নিশ্চয়ই নিলয়ের কাজ। নীরা হাসল। কদম ফুলটা ভেজা, সারাদিন ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে। ফুলটা দেখে মনে হচ্ছে একটু আগেই গাছ থেকে ছেঁড়া হয়েছে। কি চমৎকার লাগছে। সে নিলয়কে ফোন দিল। হ্যালো, কি ব্যাপার, কদম ফুল রেখে কই গেলে? ফুলটা খুব সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। মানে কি? কদম ফুল কোথায় পেলে? আমি তো অফিসে। বলো কি? একটু আগে কলিং বেল দিল কেউ, দরজা খুলে দেখি কেউ নেই, একটা ভেজা কদম ফুল পড়ে আছে দরজার সামনে। কি বলো? দেখো, তোমার কোনো পুরনো প্রেমিক হাজির হলো কিনা। আমার ভাই, কদম ফুল খুব অপছন্দের ফুল। যা, কে দিল তাহলে? এই বিল্ডিংয়ের দারোয়ান নেই, হুটহাট লোকজন উঠে আসে। তোমাকে বলেছি ভালো দেখে একটা বাসা নিতে, সেটা তুমি শুনছই না। বাসাটা বদলাতে হবে। আচ্ছা রাখি, আমি একটু ব্যস্ত আছি। ওইদিকে অফিস থেকে তাড়াতাড়ি ফিরল নিলয়। প্রায় 1 ঘন্টা ধরে নীরাকে ফোন দিচ্ছে সে। ফোন বাজছে কিন্তু ফোন ধরছে না নীরা। সম্ভবত দুপুরের পর ঘুমিয়েছে। এই বৃষ্টিতে ঘুম এখনো ভাঙেনি। সে বাসায় ফিরে কয়েকবার কলিং বেল দিল। কেউ দরজা খুলল না। দরজা ধাক্কা দিতেই সেটা খুলে গেল। দরজা লাগানো ছিল না। ভিতরে ঢুকে এসে নীরাকে বেডরুমে পেল। মারা গেছে নীরা। তার রক্তে ভেসে যাচ্ছে মেঝে। সেই রক্তে ভিজে লাল হয়ে আছে একটা কদম ফুল। ছোট্ট শহরে খুন খারাপি খুব একটা হয় না। নীরার খুনটা বেশ ফলাও করে প্রচার হয়েছে। স্থানীয় পত্রিকাগুলোর সাথে জাতীয় পত্রিকাগুলো বেশ গুরুত্ব দিয়ে খবরটা ছেপেছে। শহরের কেন্দ্রে খুন, পুলিশের হাতে কোনো সূত্র নেই। কেন খুন হলো নীরা? স্বামী কি করছিল তখন? থানার ওসি 3-4 দিন খুনের তদন্তে খুবই ব্যস্ত সময় কাটালেন। কোনো ক্লু পাওয়া যাচ্ছিল না। নিলয় সারাদিন অফিস করেছে। অফিসের সবাই দেখেছে তাকে। তার এলিবাই খুব স্ট্রং। নিলয় বা নীরার মোবাইলের কল লিস্ট পরীক্ষা করে দেখা হয়েছে, সন্দেহজনক কিছু নেই। 7 দিন পর তদন্তের দায়িত্ব পেল পিবিআই। জাতীয় পত্রিকা ততদিনে ভুলে গেছে নীরার মৃত্যু। তারা অন্য খবর নিয়ে ব্যস্ত। কিন্তু স্থানীয় পত্রিকায় খবর বের হলো পিবিআই তদন্তের দায়িত্বে। আশায় বুক বাঁধছেন শহরের মানুষ। এবার ধরা পড়বে খুনি। পিবিআই ইন্সপেক্টর রনক খুঁটিয়ে ফাইল দেখছে। সূত্র খুবই সামান্য। নিলয় জানিয়েছে কে বা কারা ওই দিন সকালে একটা কদম ফুল পাঠিয়েছিল নীরাকে। ওই সময় নীরার সাথে কথা হয়েছে তার। আর একবারও কথা হয়নি। বিকেলবেলা কয়েকবার ফোন দিলেও ধরেনি নীরা। পোস্টমর্টেম রিপোর্ট দেখলে সে খুনের সময় দুপুর 3টে থেকে 4টের মধ্যে নিখুঁতভাবে শেষ করা হয়েছে। ধস্তাধস্তির কোনো চিহ্ন নেই। দরজা ভাঙা ছিল না। তার মানে খুনিকে নীরাই দরজার ছিটকিনি খুলে ভেতরে ঢুকতে দিয়েছে। সেই খুনি নীরার বেড পর্যন্ত পৌঁছে গেছে। অথচ নীরার বাধা দেওয়ার কোনো চিহ্ন নেই। বোঝাই যাচ্ছে খুনি নীরার আস্থাভাজন ছিল। কিন্তু কে সে? নীরার সাথে কি তার ফোনে কথা হয়েছিল? নীরার মোবাইলে গত 7 দিনে তার মা আর নিলয় ছাড়া আর কারোর সাথে কথা হয়নি। ওই বিল্ডিংয়ের দোতলায় থাকে নিলয়রা, 3 তলায় বাড়িওয়ালা। উনি রিটায়ার্ড করে সরকারি কর্মকর্তা। অসুস্থ স্ত্রী নিয়ে থাকেন। ছেলেমেয়েরা শহরে থাকেন। নিচতলায় বউ বাচ্চা নিয়ে থাকে এক ব্যবসায়ী। ব্যবসায়ীও সেদিন ছিল না ওই সময়। নিচে তলার কাজের মেয়ে একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। দুপুর 3টের দিকে সে ছাদে দাঁড়িয়েছিল। তখন একটা পাগল ধরনের লোক এসে ঢুকে সিঁড়ির দিকে যেতে দেখেছে, কিন্তু চেহারা দেখেনি। আবার দেখলে চিনতেও পারবে না। নিচে তলার ব্যবসায়ীর বউ তেমন কোনো তথ্য দিতে পারেনি। বলেছে তারা 2 বছর ধরে এই বাসায় আছে। নিলয়দের সাথে তাদের সম্পর্ক খুব ভালোই ছিল। আসা যাওয়া ছিল 2 ফ্যামিলির। নীরা আর নিলয়কে বেশ সুখী মনে হয়েছে তাদের। তেমন কোনো গোলমালের খবর তারা জানতে পারেনি। বাড়িওয়ালা বলেছেন ওই দিন বেশ কয়েকবার উনি বের হয়েছেন। একবার গিয়েছেন বাজারে, একবার গিয়েছেন তালা সারের মিস্ত্রির কাছে। ছাদের তালাটা বেশ কয়েকদিন ধরে নষ্ট হয়ে গেছে, খুলছেই না। তাই মিস্ত্রি আনতে গিয়েছিলাম। মিস্ত্রি পাননি। রনকের মনে একটু খুঁতখুত করছিল। কোথায় জানি একটু গোলমাল লাগছে। হ্যাঁ তাই তো, বাড়িওয়ালা বলছে ছাদের তালা নষ্ট ছিল, খুলছিল না। তার মানে ছাদে যাওয়া বন্ধ। আবার কাজের মেয়েটা বলছে সে ছাদ থেকে একটা লোককে সিঁড়ি দিয়ে নামতে দেখেছে। রনক দ্রুত থানায় ফোন দিল। হ্যালো ওসি সাহেব, আমার ফোর্স লাগবে, মহিলা পুলিশ। কেন? নিলয়দের বাসায় যেতে হবে।
ওদের নিচতলার কাজের মেয়েকে জিজ্ঞাসাবাদ করা দরকার। ও, দেরি করে ফেলছেন, আজ সকালেই ওই বাসা থেকে জিডি করে গেছে, কাজের মেয়ে পালিয়েছে। যা, একটা সম্ভাব্য স্ট্রং সূত্র হাতছাড়া। কাজের মেয়ে নিশ্চয়ই একটা লিঙ্ক আছে খুনের সাথে, না হলে সে মিথ্যে বলে পালিয়ে যেত না। পুলিশ কয়েকদিন সম্ভাব্য জায়গায় কাজের মেয়েটাকে খুঁজলো, কোথাও তাকে পাওয়া গেল না। শহরের সবচেয়ে বড় উকিল করিম সাহেবের ডুপ্লিক্সে বাসা শহরের এক কোনায়, অনেকখানি জায়গা নিয়ে দেওয়ালে ঘেরা। বাসাটা বেশ নিরিবিলি। করিম সাহেব বিপত্নিক, একমাত্র মেয়ে ঈশিতা কলেজে পড়ে। বাসায় বাবা মেয়ে ছাড়া আর মাত্র 2 জন থাকে, গেটে দারোয়ান আর কাজের বুয়া। ঈশিতা আজ ঘুম ভেঙে ভীষণ অবাক। তার বেডের পাশের টেবিলে একটা ভেজা কদম ফুল রাখা আছে। ফুল থেকে বৃষ্টির পানি পড়ে টেবিলের ওপরটা ভিজে আছে। কে ফুল রেখেছে? বাবা নিশ্চয়ই, নাকি তার কোনো বন্ধু। সে উঁচু গলায় ডাকলো, খালা, এই খালা। দরজায় বুয়াকে দেখা গেল। কি কও? ফুল কে দিয়েছে? জানি না, দারোয়ান দিয়ে গেছে, বলেছে আপার কোন বন্ধু তারে দিয়েছে। আপার ঘুম ভাঙলে আপাকে জানিয়ে দেওয়া হয়। ঈশিতা চিন্তিত বিস্মিত। কে তার এই বন্ধু? কলেজের কোনো গোপন প্রেমিক? সেদিন বিকেলে থানা থেকে ফোন এলো রনকের কাছে, স্যার, অ্যাডভোকেট আব্দুল করিমের মেয়ে ঈশিতা খুন হয়েছে। এখানেও কেউ এসে আগে কদম ফুল দিয়ে গেছিল। ওসি স্যার বলছেন আগের নীরার খুনের সাথে এর মিল আছে। আপনি কি আসবেন একবার? ঈশিতা খুন হয়েছে ড্রয়িং রুমে। সোফার ওপর বসেছিল সে। কেউ তার খুব কাছ থেকে মেরেছে। অত্যন্ত দক্ষ হাতের কাজ। রক্তে ভিজে গেছে সোফা। সেই রক্তে পড়ে আছে একটা কদম ফুল। কি অদ্ভুত, এখানেও কোনো ধস্তাধস্তির চিহ্ন নেই। মানে খুনিকে নিরাপদ ভেবেছিল ঈশিতা। রনকের খুব খারাপ লাগলো। মিষ্টি একটা মেয়ের জীবন শুরুর আগেই শেষ হয়ে গেছে। অ্যাডভোকেট করিম অসুস্থ হয়ে পড়েছে, তার সঙ্গে কথাবার্তা বলাই যাচ্ছে না। দারোয়ান জানালো সে প্রতিদিন দুপুরে খেতে বাসার ভিতরে যায়। এই সময় গেটের ভেতর বন্ধ থাকে, তাই গেট দিয়ে কারোর ঢোকা সম্ভব না। কিন্তু আজ সে বাসার ভিতর থেকেই খেয়ে এসে গেট খোলা পেয়েছে। অথচ তার পরিষ্কার মনে আছে গেট বন্ধ করেই খেতে গিয়েছে সে। আজ কখন খেতে গিয়েছিলে? দুপুর 3টের দিকে। ফিরে এসছো কখন? দারোয়ান এই কথা একটু মাথা চুলকে বলল, স্যার, বাইরে ভীষণ বৃষ্টি থেকে একটু ঘুমিয়ে গিয়েছিলাম। এই সময় কেউ আসে না বাসায়। ঘুম থেকে উঠে দেখি 5টা বাজে। কাজের বুয়া জামিলা অনেক দিন ধরেই এই বাসায় আছে। সে বিলাপ করে কাঁদছে। দুপুরে সে ঈশিতা আপাকে খাবার দিয়ে আসার পর নিজে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিল। ঘুম ভাঙে 5টার দিকে। সেই প্রথম ঈশিতাকে ড্রয়িং রুমে এই অবস্থায় পায়। রনক ঘুরে ঘুরে সব দেখছিল। মাথায় অনেকগুলো প্রশ্ন। দুটি খুনের ধরন একই। কদম ফুলের সাথে একটা সম্পর্ক আছে এই খুনের, কিন্তু কি সেটা? খুনি নীরা এবং ঈশিতার খুব কাছে পৌঁছে গিয়েছিল কোনো বাধা ছাড়াই। খুনি কি দুজনেরই খুব পরিচিত কেউ? নীরার বাসার নিচে তলার কাজের মেয়ে কোথায় পালালো? কেন? ক্লু লাগবে আরও। কোনো কিছু চোখ এড়িয়ে যাচ্ছে। রনক করিম সাহেবের বাসায় এলো। রাস্তার উল্টো পাশে 5তলা বিল্ডিং। সেখানে গিয়ে সে চমকে গেল। রাস্তার দিকে নজর দিচ্ছে একটা সিসি ক্যামেরা। করিম সাহেব গেটের দিকে মুখ ক্যামেরা। পিবিআই শহর শাখা অফিসের মিটিংয়ে বসেছেন শহরের গুরুত্বপূর্ণ পুলিশ কর্মকর্তারা। করিম সাহেবের সামনে বাসা থেকে পাওয়া ভিডিও বিশ্লেষণ চলছে। সিসি ক্যামেরার ফুটেজ দেখা যাচ্ছে গতকাল সকাল 8টার দিকে রেনকোট পরা এক লোক দারোয়ানের হাতে কদম ফুল তুলে দিয়ে কিছু বলছে। চেহারাটা দেখা যাচ্ছে না এত দূর থেকে। দারোয়ান ফুল হাতে নিয়ে গেট বন্ধ করে দিল। লোকটা তখন করিম সাহেবের বাসায় চারপাশে ঘুরে দেখতে লাগলো। ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। এর মধ্যে লোকটা হেঁটে ঘুরছে। সে একবার সিসি ক্যামেরার সামনে দিয়ে হেঁটে যাওয়ার সময় এই বাসার গেটের দিকে তাকালো। তখন তার চেহারা খানিকটা বোঝা গেল। ক্যামেরার রেজুলেশন খুব খারাপ, ভালো হলে হয়তো পুরো চেহারাটা স্পষ্ট হয়ে যেত। কয়েকবার টহল দিয়ে সেই রাস্তা দিয়ে হেঁটে চলে গেল। 10টা 15তে করিম সাহেব গাড়ি নিয়ে বের হলেন। দুপুর 4:05 এক লোক বের হলো বাসার গেট খুলে। তাকে এর আগে ঢুকতে দেখা যায়নি। তার মানে সে বাসার ভিতরেই ছিল, অথবা পিছন দিয়ে দেওয়াল টপকে ঢুকেছে। এই লোকটাও রেনকোট পরা। সকালের লোকটার মতোই মনে হচ্ছে, একই লোক। এত দূর থেকে চেনা বোঝা গেল না। তবে এই লোকটার পিঠে একটা বড় ব্যাগ। ফুড ডেলিভারি দেয় যারা, তাদের মতো। সে বের হয়ে হেঁটে চলে গেল। আশেপাশে কোনো সাইকেল বা হোন্ডা জাতীয় কিচ্ছু নেই, অথবা থাকলেও ক্যামেরার বাইরে।
সূত্র পাওয়া গেল একটা। লোকটার পিঠে ব্যাগে ফুড ডেলিভারি কোম্পানির লোগো, সেখানে লেখা ঝটপট ফুড ডেলিভারি। এসপি সাহেব রনককে বলেন, খুব ভালো কাজ দেখিয়েছেন রনক, তুমি তোমার মতন কাজ করে যাও। পুলিশের সব ডিপার্টমেন্ট তোমাকে কোঅপারেট করবে, সমন্বয়ে দরকার হলে বলবে আমাকে। এই কেস এখন আমাদের টপ প্রায়োরিটি। রনক করিম সাহেবের বাসা দারোয়ানকে ডেকে পাঠালো। দারোয়ান সকালে ফুল দিতে আসা লোকটাকে দেখেছে, সেই লোকটা দেখতে কেমন ছিল সেটার একটা বর্ণনা দরকার। দারোয়ানের বর্ণনা আর সিসি ক্যামেরা দেখে রনক খুনি সম্পর্কে একটা বিবরণ দাঁড় করিয়ে ফেলল। লোকটা মাঝারি মানের লম্বা, 5 ফুট বা 6, গায়ের রং ফর্সা, ছোট করে ছাঁটা চুল, চুলের সামনে রং করা, বয়স 22 থেকে 25, স্বাস্থ্য স্লিম। সেদিন ঠিক সন্ধ্যা 7টায় ঝটপট ফুড অফিসের হাজির হলো রনক। বৃষ্টির সন্ধ্যা, বেশ কয়েকজন ডেলিভারি ম্যান অফিসেই ছিল, কিন্তু কারোর সাথেই ভিডিও দেখা লোকটার মিল নেই। খবর পেয়ে ম্যানেজার আসলো, বেটে ধরনের মধ্যবয়স্ক লোক। পুলিশ শুনে সে একটা ছোট্ট কামরায় নিয়ে এলো রনককে। স্যার, আপনি কি কাউকে খুঁজছেন, নাকি বাসায় খাবার ডেলিভারি নেবেন? আমি আপনাদের এক ডেলিভারি বয়কে খুঁজছি। আপনাদের ডেলিভারি বয়দের ডাটাবেজ আছে না? স্যার, আমাদের কম্পিউটারে সব আছে। আমাদের মোট ডেলিভারি বয় মোট 50 জন। আপনাকে দেখাই স্যার, দাঁড়ান। রনক কম্পিউটারে বসে খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো 50 জনের ছবি। হতাশ হলো। বেশিরভাগ বয়সী 20 থেকে 25, কিন্তু সেই ছেলের মতন মনে হচ্ছে না কাউকে। ম্যানেজার সাহেব, এই ডাটাবেস কি আপডেট? এর বাইরে কেউ নেই? স্যার, এরা হচ্ছে পার্মানেন্ট। কিছু টেম্পোরারি ডেলিভারি বয় কাজ করে মাঝে মাঝে, 1-2 দিন কাজ করে আর করে না। ওই ধরনের লোকেদের ডাটাবেস থাকে না। তবে স্যার, যদি বর্ণনা দেন তাহলে বলতে পারবো ওই রকম কেউ আমাদের এখানে কাজ করেছে কিনা। রনকের বর্ণনা শুনে ম্যানেজার ভুরু কুঁচকালো। সে উঁচু গলায় ডাকলো, রবিন, আয় রবিন। এক ডেলিভারি বয় দরজায় দাঁড়িয়ে উঁকি দিল। কি হয়েছে ভাই? আচ্ছা রবিন, তোর সাথে একটা টেম্পোরারি ছেলে কাজ করছিল না, মাথার সামনে চুলে রং করা? হ্যাঁ, সজীব। কেন ভাই? বাসা কোথায়, চিনিস? না ভাই, ঠিক চিনি না। রনক ঘুরল ম্যানেজারের দিকে। ডেলিভারি বয়দের তো ফোনের লোকেশন অন করা থাকে, আপনি চেক করতে পারবেন না সজীবের ফোনের লোকেশন? রাইট স্যার, অবশ্যই পারবো, 2 মিনিটের কাজ। সজীবের লোকেশন দেখাচ্ছে রাস্তার মোড়। রবিন বলল, সজীব মোড়ের কাছেই একটা সিঙ্গারার দোকানে মাঝে মাঝে সিঙ্গারা খেতে দেখা যায়। রনক থানায় ফোন দিয়ে ফোর্স চেয়ে পাঠালো। সে নিজে খুব দ্রুত রবিন আর ঝটপট ফুডের ম্যানেজারকে নিয়ে মোড়ে চলে গেল। রবিনের দেখানো সিঙ্গারার দোকান থেকে গ্রেপ্তার করা হলো সজীবকে। দেখতে প্রায় সিসি ক্যামেরার দেখা ছেলেটার মতোই। এবার যাচাই করার পালা। থানায় বসে সাসপেক্ট সজীবকে জেরা করছে পুলিশের একটা টিম। সজীবের চেহারায় ভয়ের ছাপ। সে একটু পরপর ঢোক গিলছে। গতকাল সারাদিন কোথায় ছিলে? স্যার, সকালে বাসায় ছিলাম আর দুপুরে ফুড ডেলিভারিতে গিয়েছিলাম। রনক তখন ম্যানেজারের পাঠানো শিডিউল চেক করলো। দুপুরে সজীবের ফুড ডেলিভারি কল ছিল 3:30টার দিকে। ঠিক সেই সময়ে পিৎজা নিয়ে বের হয়ে গেছে। পিৎজা ডেলিভারি নেওয়ার বাসা ফোন দিল রনক। তারা জানালো ফুড ডেলিভারি পেয়েছে বিকেল 4টের দিকে। তার মানে সে ঠিক মতোই ডেলিভারিতে গিয়েছে। পিৎজা ডেলিভারি দেওয়া বাসা থেকে করিম সাহেবের বাসা অনেকটা দূরে, সাইকেলে প্রায় ঘন্টাখানেকের পথ। ওই সময়ে পিৎজা ডেলিভারি দেওয়া আর করিম সাহেবের বাসায় থাকা একই সাথে সম্ভব না। তাহলে ভিডিওতে কাকে দেখা যাচ্ছে? ভিডিও দেখে মনে হচ্ছে এটা সজীবই, কিন্তু পিৎজা ডেলিভারিতে তাহলে কে গিয়েছিল? পিৎজা ডেলিভারি নেওয়া ভদ্রলোককে ফোনে ডাকা হলো থানায়। উনি সে চেক করে দেখবেন সজীবই ডেলিভারি দিয়েছিল নাকি অন্য কেউ। ভদ্রলোক ফোনে জানালেন উনি ডেলিভারি বয়ের চেহারা দেখেননি, দরজা খুলে শুধু পিৎজাটায় ভেতরে ঢুকিয়েছেন। পেমেন্ট আগেই করা ছিল, তবে বয়ের মাথায় ক্যাপ ছিল এটা মনে আছে। কোনো সাহায্য পাওয়া গেল না তার কাছ থেকে। রনক ভাবছে কি হতে পারে আসল ঘটনা। সিসিটিভির ফুটেজ পরীক্ষা করে বিশেষজ্ঞরা নিশ্চিত ওটা সজীবই সকালে ফুল দিয়ে এসছে ঈশিতাকে আর বিকেলে গিয়ে খুন করে এসছে। কিন্তু সে তো ফুড ডেলিভারিতে ছিল বিকেলে, তাহলে কিভাবে করিম সাহেবের বাসায় গেল? এসপি সাহেব বললেন, সজীবকে ভিডিওটি দেখাও। সিসিটিভির ভিডিও দেখে সজীব ভেঙে পড়ল। স্বীকার করলো ভিডিওর ব্যক্তিটা আর সে একই, কিন্তু খুন সে করেনি। তাহলে কেন গিয়েছিল করিম সাহেবের বাসায়? ঈশিতাকে ফুল দিয়েছো কেন? জবাব নেই। ফুড ডেলিভারি কে দিয়েছে? আমি। কিভাবে একই সময় 2 জায়গায় ছিলে তুমি? তার জবাব নেই। এসপি সাহেব বললেন,
ব্যাপার না, কাল কোর্টে উঠিয়ে রিমান্ডে নাও, সব হিসেব মিলে যাবে। পরদিন থানায় বসে পেপার পড়ছিল রনক। সজীবকে রিমান্ডে আনা হয়েছে। জিজ্ঞাসাবাদ শুরু হবে একটু পরেই। সব পত্রিকায় বড় করে নিউজ এসছে, রহস্যময় খুনি গ্রেপ্তার, খুনের কারণ অজানা। পেপারে বড় করে সজীবের ছবি। রনক বাইরে তাকালো। বৃষ্টি হচ্ছে। সকালে বের হওয়ার সময় তিথি বলেছে, যাক, শেষ পর্যন্ত খুনি ধরতে পারলে। আমি তো ভয়ই পেয়ে গেছিলাম। এই একতলা বাসায় থাকি, আশেপাশে লোকজন নেই, এইরকম খুনি ঘুরে বেড়ালে তো বিপদ। রনক ভাবলো, ঠিকই, সরকারি বাসাটা ছাড়তে হবে। পুরাতন একতলা বিল্ডিং, চারপাশে গাছপালা, আশেপাশের বাসাগুলো একটু দূরে, নিরাপত্তা কম। তারা মাত্র দুজন মানুষ। শহরের ভিতরে একটা ফ্ল্যাট ভাড়া করে চলে আসবে সে তিথিকে ফোন দিল। হ্যালো হ্যালো অফিসার, বলো। আজ চারিদিকে শুধু তোমার প্রশংসা। কি আজ্ঞা হয়? আজ দুপুরে বাসায় এসে কি খিচুড়ি খাওয়া যাবে বউ? অবশ্যই যাবে। আর শোনো, তোমার পাঠানো কদম ফুলটা কিন্তু খুব সুন্দর হয়েছে। হোয়াট? কদম ফুল? আমি তো পাঠাইনি। মানে কি? ফাজলামি করো। আমার আর কদম ফুল পাঠানোর লোক কোথায়? তিথি, তুমি খবরদার বাসার দরজা খুলবে না। আমি বাসায় আসছি। কোথাও কোনো বড় গোলমাল হয়ে গেছে। রনক দ্রুত অফিস থেকে বের হলো। বাইরে বৃষ্টি, গাড়ি রিক্সা কিচ্ছু দেখা যাচ্ছে না। মোড়ের কাছে একটা রিক্সাওয়ালা রিক্সার ভিতর বসেছিল। রনক তাকে অনেক কষ্টে যেতে রাজি করিয়ে বসলো। এর মধ্যে তিথির ফোন। ভয়ার্ত কণ্ঠ তিথির। রনক, সেই লোকটা আমাদের বাসায় ঢোকার চেষ্টা করছে। হ্যালো তিথি, কোন লোকটা? যাকে তোমরা কাল গ্রেপ্তার করেছো, সজীব। আজ পেপারে ছবি ছাপিয়েছে। হোয়াট? সে তো থানায় কাস্টাডিতে। আমি এই মাত্র দেখে এলাম। আমি জানি না, সেই লোকটাই, একটা রেনকোট পরা। আমার ভীষণ ভয় করছে রনক। লোকটার ঘরের পিছন দিকে গেল। আমার হাত পা কাঁপছে। শান্ত হও তিথি, ভয় পেও না, মাথা ঠান্ডা রাখো। আমি আসছি এখনই। তুমি শুধু দরজা খুলো না প্লিজ রনক, তাড়াতাড়ি করো। লোকটা পিছনের দরজা খোলার চেষ্টা করছে। আমি এখন কি করব? আমার খুব ভয় করছে। তুমুল বৃষ্টিতে চারিদিক ঝাপসা। বেলা 11:30টাকে মনে হচ্ছে গভীর সন্ধ্যা। রিকশায় মোটর লাগানো, কিন্তু বৃষ্টির জন্য জোরে জোরে চলতে পারছে না। প্রবল উৎকণ্ঠা নিয়ে রনক থানায় ওসিকে ফোন দিল। সে তাড়াহুড়ো করে বের হয়ে এসছে। থানার কাউকেই জানানো হয়নি কোথায় যাচ্ছে। ওসির মোবাইল ব্যস্ত। এসপি সাহেবকে ফোন দিল, এরপর সেও ফোন ধরল না। মানুষের যখন খুব জরুরি কোনো তাড়া থাকে, তখন মাথা কাজ করে না। ওই সময় অদ্ভুত কারণে জরুরি ফোনগুলোও কেউ ধরে না। আর ফোন না ধরলে মাথা আরও কাজ করে না। রনক কিছুক্ষণ অস্থির হয়ে বসলো। এরপর মনে হলো তার অফিসের লোকজনকে ফোন দেওয়া দরকার। সে পিবিআই সাব ইন্সপেক্টর রোমেলকে ফোন দিল। আশ্চর্য, রোমেলও ফোন ধরল না। এই বৃষ্টিতে সবাই ফোন থেকে দূরে মনে হচ্ছে। তিথির খোঁজ নেওয়া দরকার। সে তিথির নাম্বার ডায়াল করার আগেই ফোন বেজে উঠল। এসপি সাহেব। রনক, কি ব্যাপার বলো। স্যার, একটু সমস্যায় পড়েছি। আমার ওয়াইফ অস্বাভাবিক কিছু দেখে ভয় পেয়েছে। সে বলছে তাকে কেউ কদম ফুল দিয়ে গেছে আর বাসায় ঢোকার চেষ্টা করছে কেউ। বলো কি? জি স্যার, তার ধারণা সজীব দরজা ভেঙে বাসায় ঢোকার চেষ্টা করছে। অথচ সজীব এখন থানার লকআপে। মানে কি? তোমার স্ত্রী কি সুস্থ আছেন? হ্যালুসিনেশনের কোনো সম্ভাবনাই তো? না স্যার, সে পুরোই সুস্থ। নিশ্চয়ই কেউ আসছে বাসায়। তুমি দ্রুত যাও, আমি ফোর্স পাঠাচ্ছি। যাচ্ছ কিভাবে? স্যার, মোটর রিক্সায়। আমার হোন্ডাটা কয়েকদিন ধরে গ্যারেজে। ও, দ্রুত যাও, আমাকে জানাবে। কথা শেষ করে রনক তিথির মোবাইলে ফোন দিল। মোবাইল বন্ধ। এই ঠান্ডায় বৃষ্টির দিনেও রনক ঘামতে লাগলো রিকশায় বসে। বাসার দরজা খোলা, কেউ নেই সেখানে। রনক তন্ন তন্ন করে খুঁজেও তিথিকে কোথাও পেল না। ড্রয়িং রুমের টেবিলের ওপর একটা ভেজা কদম ফুল রাখা, সঙ্গে একটা চিরকুট। তিথির একটা রাইটিং প্যাডের প্রথম পাতায় লেখা, রনক স্যার, আপনার বউকে নিয়ে যাচ্ছি। শহরের শেষ মাথায় পুরনো যে গুদাম ঘরটা আছে, ওখানে চলে আসেন। সম্পূর্ণ একা আসবেন। মোবাইল আর অস্ত্র রেখে আসবেন। কাউকে জানাবেন না। এই কাগজটার সাথে আনবেন। এর কোনোটা যদি আপনি না মানেন, আপনার স্ত্রী কিন্তু মারা যাবে। আপনি জানেন এই কাজটা আমি ভালোই পারি। রনক দেরি করল না। তিথির মুখ ভাসছে সামনে, দম আটকে আসছে। সে দ্রুত মোবাইল আর রিভলভার বের করে বাসায় রেখে দিল। রাইটিং প্যাডের কাগজটা ছিঁড়ে পকেটে রাখলো। পুলিশ চলে আসবে এখানে যে কোনো সময়। দ্রুত বের হতে হবে। তিথির ক্ষতি করার কোনো অজুহাত দেওয়া যাবে না খুনিকে। সে বের হচ্ছে এই সময় পিবিআই সাব ইন্সপেক্টর রোমেল হোন্ডা নিয়ে বাসার সামনে দাঁড়ালো। ভালো সমস্যা। রোমেলকে বাইরে রাখতে হবে। সে খুব ব্রিলিয়ান্ট। তাকে ফাঁকি দেওয়া কঠিন হবে।
কি বোঝানো যায়? সরি স্যার, আপনার ফোন ধরতে পারিনি। এসপি স্যার বললেন ভাবির কি একটা সমস্যা হয়েছে, তাই দ্রুত বাসায় চলে আসছি। তেমন কিছু না রোমেল, ফ্যামিলি প্রবলেম। আপনি এক কাজ করেন, আপনি আমার বাসায় একটু বসেন। আপনার ভাবি বাইরে গেছে, আমি নিয়ে আসি। আপনার মোটর সাইকেলটা নিয়ে যাচ্ছি। রোমেল আর কিছু বলারকে সুযোগ না দিয়ে রনক তাকে নামিয়ে দিয়ে তার মোটর সাইকেলটা নিয়ে রওনা হলো। রেনকোট আনা হয়নি, বৃষ্টিতে ভিজছে সে। রনক গা করল না। পুরনো গুদাম ঘরটা খুঁজে পেতে সময় লাগলো। শহরের এদিকে আসা হয় না খুব একটা, জংলা মতো জায়গা, এই বৃষ্টিতে ভালো করে দেখাও যাচ্ছে না দূরে। গুদাম ঘরটা দেওয়াল ঘেরা, সামনে ভাঙা গেটটা দিয়ে ঢুকে রনক দেখলো গুদাম ঘরের সামনে একটা নীল রঙের প্রিমিও দাঁড়ানো। গাড়িটা খুব চেনা চেনা লাগছে। করিম সাহেবের গাড়িটা এরকম। সেই গাড়ির পাশে মোটরসাইকেল রেখে গুদামের ভিতর ঢুকলো। বাইরে তখন বৃষ্টির বেগ আরও বাড়ছে। গুদামের ভিতর অন্ধকার, দূর দেখা যাচ্ছে একটা রুম। সম্ভবত গুদামের মালের হিসাব করা হতো ওই রুমে। আলো জ্বলছে সেখানে। দরজায় ফাঁক দিয়ে দেখা যাচ্ছে কাউকে। রনক সেদিকে যাচ্ছিল। পাশে অন্ধকার থেকে কেউ একজন বলল, রনক স্যার, চুপচাপ দাঁড়ান, আপনাকে চেক করব। সাবধান, চালাকি করবেন না। আপনার স্ত্রীর গলায় খুর ধরে কিন্তু একজন দাঁড়িয়ে আছে। বেচাল দেখলেই সে শেষ হয়ে যাবে। একটা হাত এসে রনকের ভেজা জামা কাপড় চেক করলো, কিচ্ছু নেই। এবার সোজা চলে যান, ওই ঘরে গিয়ে বসুন। আপনার পিছনে আমি আছি, আমার হাতে কিন্তু পিস্তল। রনক আলো জ্বালা রুমে ঢুকে চমকে গেল। ধুলো পড়া স্যাঁতস্যাঁতে রুমের ভিতর কয়েকটা চেয়ার আর কয়েকটা টেবিল। টেবিলের উপর অনেকগুলো কদম ফুল রাখা। 3টে চেয়ারে 3জনকে বেঁধে রাখা হয়েছে। তিথিকে এক রুমের এক কোনায় চেয়ারের সাথে বেঁধে রাখা। তার পাশে ছুরি হাতে দাঁড়ানো একটা মেয়ে। অন্য 2টা চেয়ারের একটাই বেঁধে রাখা লোকটা অ্যাডভোকেট করিম। তাহলে বাইরে ওনার গাড়িই দাঁড়ানো ছিল। অন্যজন হলো নিলয়। 2জনের চেহারাই বিধ্বস্ত, বোঝা যায় ঝড় হয়ে গেছে তাদের ওপর দিয়ে। কিন্তু এরা বাধা কেন? রনক স্যার, চুপচাপ এই চেয়ারে বসেন। রনক চেয়ারে বসার পর তাকেও বেঁধে ফেলা হলো। রনক আর তিথি পাশাপাশি চেয়ারে বাঁধা, অন্য 2জন একটু দূরে। সবার চেহারায় আতঙ্ক। রনক তিথিকে অভয় দিল, শান্ত হও তিথি, ভয়ের কিছু নেই। রনকের পিছনে যে লোকটা ছিল তাকে ভালো করে দেখল সে। হুট করে দেখলে তাকে সজীব বলে মনে হবে, প্রায় একই চেহারা। রনক যদি না জানতো যে সজীব এই মুহূর্তে লকআপের ভিতর, তাহলে সেও ভাবতো এটা সজীবই। একই চুলের ছাঁট, চুলের সামনের অংশ রং করা, কিন্তু ভালো করে লক্ষ্য করলে বোঝা যায় কিছু পার্থক্য আছে। এর বয়স একটু বেশি মনে হচ্ছে, মুখটা সামান্য লম্বাটে। রনক স্যার, আপনার জন্যই অপেক্ষা করছিলাম। বুঝতেই পারছেন আমার চেহারা আর সজীবের চেহারাই একই রকম, কারণ আমরা পিঠাপিঠি 2 ভাই। আমার নাম রাজীব। ছোটবেলায় আমাদের অনেকে যমজ বলে মনে করে ভুল করত। আমি আপনাদের এখানে ডাকছি একটা গল্প শোনাতে। চুপচাপ গল্প শুনবেন, আমাদের কথা মতো কাজ করবেন, তাহলে হয়তো বেঁচে ফিরতে পারবেন ভাবিকে নিয়ে। সে একটু থামলো। বাইরে প্রচণ্ড বৃষ্টি। অনেক উঁচুতে গুদামের টিনের চালের ওপর প্রবল বৃষ্টির শব্দ। কথা শুনতে কষ্ট হচ্ছে। রনক স্যার, ভাবি বাঁচবে কিনা সেটা আপনার উপর। জানি না পুলিশে খবর দিয়ে এসছেন কিনা। যদি এখানে পুলিশ আসে, সবার আগে ভাবির গলা 2 ভাগ হয়ে যাবে। শেফালি খুর হাতে দাঁড়িয়ে আছে, শুধু ওই জন্যই। আপনার আমি যতদূর বুঝি এই ভুল আপনি করেননি। রনক তিথির পাশে মেয়েটার দিকে তাকালো। সাধারণ চেহারার একটা মেয়ে, লম্বা একটা ভয়াল চেহারা, খুর হাতে দাঁড়ানো সে। সম্ভবত এই নিলয়েরদের বাসায় নিচের তলায় কাজ করত। খুনের সাথে যোগ দিয়েছে বা ওই খুন করেছে নীরাকে। তিথির দিকে অভয়ের দৃষ্টিতে তাকালো রনক। মেয়েটা ঠান্ডা অথবা ভয়ে ভয়ে কেঁপে উঠছে। আমি একটা গল্প শোনাবো আপনাদের। একটা সাধারণ মেয়ের গল্প শোনেন। একটা ছোট্ট শহরে একটা মেয়ে বাস করত। গরিব ঘরের মেয়ে, তারপরও অনেক সুখে ছিল সে। মেয়েটার বাবা মা হঠাৎ করে একদিন অ্যাক্সিডেন্টে মারা যায়। বাবা ইলেকট্রিশিয়ানের কাজ করত। একদিন বাবা মা একসাথে বাসায় ফিরছিল, তখন দুজনকেই ট্রাক চাপা দেয়। রাজীব থামলো। বৃষ্টির শব্দ কমেছে একটু। 16 বছরের সেই মেয়েটা আর 14 বছরের ভাই মিলে একটা ফুলের দোকান দিল তখন। বাঁচার চেষ্টা করছে ভাই বোন। তাদের এক ছোট ভাইও ছিল। 12 বছরের ভাইটা ছিল অনেক দুর্বল। তাদের ফুলের দোকান থেকে প্রায় ফুল কিনত বিশ্ববিদ্যালয়ে পড়া একটা ছেলে। আগ বাড়িয়ে কথা বলতো মেয়েটার সাথে। মেয়েটার কি ভালো লাগতো ছেলেটাকে, জানি না। একদিন বিকেলে প্রবল বৃষ্টি হচ্ছে, এরকম দিনের মতোই। মেয়েটা অনেকগুলো কদম ফুল নিয়ে বৃষ্টিতে আটকা পড়ে গেল এক নির্জন জায়গায়। কাছেরই এক গাছ থেকে কদম ফুল আনতে গেছিল সে। সেই সময় হঠাৎ সেই বিশ্ববিদ্যালয়ে পড়া ছেলেটা ওই রাস্তায় হাজির হয়।
সে মেয়েটাকে কিছু একটা বুঝিয়ে রাস্তার পাশের একটা ঘরে নিয়ে যায়। ভাঙা ওই ঘরে কেউ থাকতো না। মেয়েটাকে জোর করে রেপ করে। মেয়েটা বাধা দিলে ধস্তাধস্তি হয়। পরে ছেলেটা সেখান থেকে চলে গেলে মেয়েটা বিধ্বস্ত অবস্থায় ওখান থেকে বের হয়ে আসে। মেয়েটার হাতে তখনও কিছু বিধ্বস্ত কদম ফুল ছিল। সেই সময় এক মধ্যবয়স্কী লোক যাচ্ছিল ওইখান দিয়ে। তার বাসা ছিল কাছেই। লোকটার স্ত্রী মারা গেছেন বছর খানেক, আর বিয়ে করেননি। মেয়েটাকে চিনতো, মেয়েটাও তাকে চেহারায় চিনতো। লোকটা মেয়েটাকে ডাক্তারের কাছে নেওয়া বলে বাসায় নিয়ে যায়। প্রায় অচেতন মেয়েটাকে নির্যাতন করে সারা রাত ধরে। সকালে মেয়েটা জ্ঞান ফিরে পালাবার চেষ্টা করে। ওই ভোরে যখন বাসার বাইরে যায় তখন সে ভীষণ দুর্বল। রাস্তায় পিছলে পড়ে অজ্ঞান হয়ে যায়। হয়তো এমনিতেই মারা যেত সে। কিন্তু বিশ্ববিদ্যালয়ে পড়া ছেলেটা তার পাপকর্মের ফল দেখতে তখন ভোরে ওই দিকেই এসেছিল। সে মেয়েটাকে ওই অবস্থায় পড়ে থাকতে দেখে এগিয়ে যায়। সম্ভবত মেয়েটা তখন তাকে এমন কিছু বলেছিল যে সে ভয় পেয়ে যায়, অথবা মেয়েটার জ্ঞান নাই দেখে সে একেবারে তার পাপ ঢেকে দেওয়ার চেষ্টা করে। একটা ইট বা ওই জাতীয় কিছু দিয়ে মেয়েটার মাথা ফাটিয়ে দেয়। রাজীব থামল, সবার দিকে তাকালো একবার। রনক শিউরে উঠল। ভয়াবহ খুনির দৃষ্টি। কি ঠিকঠাক বলছি নাকি করিম সাহেব? করিম সাহেব দ্রুত মাথা নেড়ে হ্যাঁ বললেন। আপনাকে আগেই বলেছিলাম রনক স্যার, মেয়েটার দুই ভাই। রাতে মেয়েটার বাসায় ফেরেননি দেখে দুই ভাই সারা রাত তন্ন তন্ন করে ফেলেছে শহর। পরদিন ভোরে তারা যখন তার বোনকে দেখে, তাদের বোনের মাথায় রক্তে ভেসে যাচ্ছে, গায়ে জামা কাপড় ছেঁড়া। অদ্ভুতভাবে তাদের বোনের একটা রক্তে ডুব দিয়েছিল চ্যাপ্টা হয়ে যাওয়া কদম ফুল। ছোট ভাইটা তারপর থেকে অস্বাভাবিক রকম চুপচাপ আর ভীতু হয়ে যায়। সেই মানসিক ট্রমা থেকে সে আর বের হতে পারেনি। কদম ফুল দেখলেই তার প্যানিক অ্যাটাক হয়। রাজীব রনকের দিকে তাকালো। এই খুনের শাস্তি কি হবে আপনাদের আইনে রনক স্যার? রনক কিছু বলল না। তিথি অস্পষ্ট স্বরে বলে উঠল, মৃত্যুদণ্ড। ঠিক, মৃত্যুদণ্ড বলে টেবিলের দিকে তাকালো রাজীব। টেবিলের ওপর থেকে একটা কদম ফুল তুলে আচমকা নিলয়ের দিকে ছুড়ে দিল রাজীব। তারপর পাশে নিলয়কে মেরে ফেলল। তিথি একটা ভয়াবহ চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেল। তার মাথা হেলে পড়ল একপাশে। করিম চৌধুরী হাউমাউ করে কেঁদে উঠলেন। আমি খুন করিনি, বিশ্বাস করো। তোমার বোনকে কষ্ট দিইনি তেমন। আমি তাকে টাকা দিতে চেয়েছিলাম, আমাকে মাফ করে দাও। রাজীবকে দেখাচ্ছে উন্মাদের মতন। ভয়ানক খুনির দৃষ্টি। তুই সেদিন এই খুন নিজের চোখে দেখেছিস। তারপরও নিলয়কে না ধরিয়ে দিয়ে নিজের দোষ ঢাকার জন্য ডাক্তার আর পুলিশকে টাকা খাইয়ে ময়না তদন্তের রিপোর্ট বদলে দিয়েছিস। একটা ভয়াবহ খুন সাধারণত দুর্ঘটনা বানিয়েছিস কোর্টে। রাজীব চুপ করল। রনক আস্তে করে ডাকলো, তিথি, এই তিথি। রাজীব বলল, রনক স্যার, একটু ভুল বলেছি। সেই মেয়েটা শুধু ছোট ভাইটা না, আর একটা ভাইও প্যানিক অ্যাটাক হয় কদম ফুল দেখলে। তবে তার মাথায় চাপে খুন। আমি খুঁজে বের করেছি কে কোর্টে এটাকে সাধারণ দুর্ঘটনা বলে চালানোর চেষ্টা করেছে। তারপর ঘটনা বের করতে কষ্ট হয়নি। সে এগিয়ে সে তিথিকে লক্ষ্য করলো। ম্যাডাম, এত ভীতু কেন? পুলিশের বউ ভীতু হলে চলবে কেন? এখানে একজন খুনিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, অত্যন্ত স্বাভাবিক ব্যাপার। রনক বলল, তুমি নীরা আর ঈশিতাকে মারলে কেন? তাদের কি দোষ? রাজীব রনকের দিকে তাকালো, ঠান্ডা দৃষ্টি। স্যার, 12 বছর আগে চোখের সামনে আমাদের হাসি খুশি বুবু রাস্তার ওপর পড়েছিল, মাথা থ্যাতলানো, গায়ের জামা কাপড় ছেঁড়া, সারা শরীরে পশুদের কামড়ানোর দাগ ছিল। বৃষ্টির পানিতে গড়িয়েছিল তার রক্ত। সেই রক্তে আমাদের বাঁচার জন্য বুবুকে আনতে যাওয়া কদম ফুল। এই 12 বছর আমার চোখের সামনে শুধু এই ছবি। ঘুমাতে পারি না, কোনো কাজে মন দিতে পারি না। যে কষ্ট আমরা পেয়েছি, শুধু যদি নিলয়কে মেরে ফেলতাম তাহলে সেই কষ্টটা কি সে বুঝতে পারতো? নীরা ঋষিতাকে মেরে তাদের কিছুদিন বুঝতে দিয়েছি প্রিয়জনকে রক্তের মধ্যে পড়ে থাকতে দেখে কেমন লাগে। এইবার খেল খতম। করিম সাহেব হাউমাউ করে কেঁদে উঠল। আমি খুন করিনি, আমি খুন করিনি। তুমি আমার মা ঈশিতাকে মেরে ফেললে। রাজীবের চোখে আগুন দেখা গেল। রনক তাড়াতাড়ি বলল, কিন্তু এই মেয়েটাকে? রাজীব হাসল। এই মেয়েটা শেফালি, নিলয়দের বাসায় নিচে তলায় কাজ করত। সেখান থেকেই আমাদের খাতির। ওই দিন ওকে দেখেই নীরা দরজা খুলে দিয়েছিল। আমি পিছু পিছু ঢুকে যাই। আমার পরিকল্পনা এখন ক্লিয়ার তো স্যার? যদি আপনি সহযোগিতা করেন তবে এখান থেকে আপনি আর ভাবি জান নিয়ে ফিরতে পারবেন। কিন্তু তুমি কিভাবে বাঁচবে রাজীব? তোমার ভাইও যে আটকা। আমার ভাইকে বাঁচাবেন আপনি?
এখন জানলেন আমার ছোট ভাইটা জড়িত না এসবে। সে সেদিন ঠিক মতোই ফুড ডেলিভারিতে গিয়েছিল, আমি শুধু তার পোশাক আর ব্যাগটা ধার নিয়েছিলাম করিম সাহেবের মেয়ের কাছে যাওয়ার জন্য। দেয়াল টপকে ঢুকেছি, দরজায় নক করে ঈশিতাকে বলেছি খাবার ডেলিভারি করতে এসছি। ঈশিতা ভেবেছে তার বাবা পাঠিয়েছে, দরজা খুলে আমাকে ঢুকতে দিয়েছে। বেচারি, সে একটু দম নিল। কেমন নিখুঁত প্ল্যান রনক স্যার, তাই না? এইখানে সব শেষ হয়ে গেলে আমি আর শেফালি এই এলাকা ছেড়ে বহু দূরে চলে যাব। সে শেফালির হাত ধরল। আমাদের আর খুঁজে পাবেন না, এরপর আমি শান্তিতে ঘুমাবো। বুবুর আত্মা আমাকে আর কষ্ট দেবে না। রনক পরিস্থিতিটা হিসাব করলো। টিনের চালে বৃষ্টির শব্দ আবারও বেড়েছে। হাত পা বাঁধা অবস্থায় তার কিছু করার উপায় নেই। এদিকে তিথি এখনো অজ্ঞান হয়ে আছে, অল্প অল্প গোঙাচ্ছে। পুলিশ আসার সম্ভাবনা নেই। মনে হচ্ছে করিম সাহেবের মৃত্যু দেখতে হবে ওদের। রাজীব ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে করিম সাহেবের দিকে। রনক কিছু বলতে যাচ্ছিল, আচমকা একটা গুলির শব্দ হলো। রাজীবের হাত থেকে খুঁড় পড়ে গেল। গুলি তার ডান হাতে লেগেছে। হৈ হৈ করে পুলিশ ঢুকলো ভিতরে। সবার আগে সাব ইন্সপেক্টর রোমেল। রাজীব রনকের দিকে খ্যাপাটে চোখে তাকালো। বেঈমান, পুলিশ ডেকেছিস? সে বাঁ হাতের পিস্তল ওঠালো তিথির দিকে। রনক ঝাঁপিয়ে পড়ে তিথির চেয়ার উল্টে দিল। গুলি ফসকে গেল রাজীবের, কিন্তু পুলিশের গুলিতে ঝাঁঝরা হয়ে গেল রাজীব। পালাবার চেষ্টা করেও ধরা পড়ল কাজের মেয়ে শেফালি। তিথির জ্ঞান ফিরেছে, সে কাঁপছে এখনো। রোমেল এসে মাথা চুলকে দাঁড়ালো রনকের সামনে। সরি স্যার, দেরি হয়ে গেল আসতে। না, আরও আগে আসলে তিথির ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল। কিভাবে খোঁজ পেলেন? স্যার, আপনি চলে যাওয়ার পর অনেকক্ষণ বসেছিলাম হতবম্ব হয়ে। এসপি স্যার ফোন দিয়ে বললেন ঘরের তল্লাশি করতে। পরে কদম ফুলের নিচে রাইটিং প্যাড দেখে সন্দেহ হলো প্যাড থেকে ছিঁড়ে নেওয়া পাতায় যা লেখা ছিল। চাপ দিয়ে লেখা তার ছাপ ছিল প্যাডের পরের পাতার ওপর। লেখাটা পড়তে পারলাম, সেখান থেকেই সব জানতে পেরেছি। আপনি বুদ্ধিমান। রোমাল মাথা নাড়ল। স্যার, আর একটু আগে লেখাটা উদ্ধার করতে পারলে একজনকে মনে হয় বাঁচাতে পারতাম। রনক নিলয়ের দিকে তাকিয়ে উঁচু গলায় বলল, ওর এমনিতেই মৃত্যুদণ্ড হতো। প্রিয় দর্শক, যদি আজকের গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে আপনার মূল্যবান একটি কমেন্ট করুন। আর হ্যাঁ, চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না রাখেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হবে আগামীকালের নতুন এবং আকর্ষণীয় গল্প নিয়ে। ধন্যবাদ।